নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প গরল স্তনের অভিশাপ, প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প গরল স্তনের অভিশাপ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। রাত গভীর হতেই চঞ্চলা বিছানা ছেড়ে উঠে বসে। তার ব্লাউজটা ভিজে যাচ্ছে স্তনের ভারে। টস টস করছে বৃন্ত দুটো। এই আবৃত বক্ষের মাঝখানে ইচ্ছে করছে জাপটে ধরে তার স্তন দুটোকে চোষানোর জন্যে, কিন্তু এত রাতে সে কাকে পায়? আধার ভেদ করেই পাশের বাড়ি থেকে চিৎকারের শব্দ কানে আসে চঞ্চলার। মেঠো বাড়িতে একাই থাকে চঞ্চলা। বাবা মা ভাই বোন কেউ নেই তার। গত বছর ডায়রিয়ায় মারা গিয়েছে একমাত্র বোনটা। বাবা মা সেই শোকেই পুকুরের জলে গলায় কলসি বেঁধে আত্মহত্যা করেন। চঞ্চলাকে কেউ পছন্দ করে না, তার স্বভাবটাই নাকি এরকম। কিন্তু টসটসে বুক দুটোকে নিয়ে সে কার কাছে গিয়ে দাঁড়াবে? কোনো যুবক পেলেও হতো, অন্তত শরীরের এই বেদনাটা উপশম করার জন্যে। চঞ্চলা ভাঙা আয়নাটা হাতে নিয়ে বুকের শাড়ির আঁচলটা সরিয়ে ফেলে। তার কালো ব্লাউজের আড়ালে তার সুন্দর প্রস্ফুটিত কোমলের মতো মায়ে দুটো টস টস করছে প্রবল যন্ত্রণায়। ব্লাউজের হুঁকটা খুলে নিজেই দেখতে শুরু করে তার বুক। কি সুন্দর এই বুক দুটো! কত মধু রয়েছে এতে, কত ভার এগুলোর! যুবতীর বক্ষের যন্ত্রণা যেই যুবতীর বক্ষ গজায় সেই বোঝে। এই বুক নিয়ে মেয়েদের সর্বত্রই জ্বালা। ছোট্টবেলায় দাইমা এসে বুকের থেকে সাদা কিসব রস বের করে দিয়ে গিয়েছিল। বলেছিল অমনটা নাকি মেয়ে মানুষের করতে হয়, যাতে চাক বেঁধে বুকটা হয় ভালো। কিশোরী অবস্থায় যখন ওই বক্ষবৃন্তের মধ্যে একটু একটু করে স্তন থলি সঞ্চারিত হচ্ছিল, তখনও বুকের এক অসহ্য ব্যথা। প্রয়োজনের থেকে একটু বেশি বড় চঞ্চলার বুক। গ্রামেরই বৈদ্য ওষুধ দিয়েছিলেন আর বলেছিলেন, সব সময় কাপড় দিয়ে বেঁধে রাখবি মা, তাহলে আর পারবে না। বেশি বাড়লে তোরই পরবর্তীতে সমস্যা। বাচ্চা কাচ্চার মা যখন হবি তখন তো মেয়েদের বুক এমনিতেই ভার হয়ে থাকে রে। গ্রামের বৈদ্য ডাক্তার চঞ্চলাকে মেয়ের মতোই ভালোবাসত। কিন্তু চঞ্চলার 18 বছর বয়স হতেই ওই গ্রামের ডাক্তারের সঙ্গেই যখন তার ছেলের বিয়ে ঠিক হলো, আর বিয়ের রাত্রেই যেদিন মারা গেল সুকোমল, সেই দিনের পর থেকে চঞ্চলাকে কেউ দেখতে পারে না। বুকটা অসহ্য ব্যথা করছে। মনে হচ্ছে বুকের ভেতরে রস জমে রয়েছে, নাকি দুধ। চঞ্চলা জানে না। সে বিধবা, তাও আবার বছর 5 আগের বিধবা। গর্ভে সন্তানই আসেনি, তার আবার স্তন কোথা থেকে হবে? ব্যথা, খুব ব্যথা। মাঝে মাঝেই ঘর থেকে চঞ্চলা বেরিয়ে যায়, ব্লাউজ খোলা অবস্থাতেই। এই গ্রামে ভালো লোকের সাথে খারাপ লোকও আছে, যারা চঞ্চলা শরীরটাকে ভোগ করতে চায়, কিন্তু ওর বক্ষ দুটির কাছে আসলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। বেরো ঘর থেকে, হালার পুত জম্মে আমার মেয়েটারে খেয়েছে, বেরো বেরো।
খেদাইয়ের মা রোজ খেদাইকে এমন ভাবেই তাড়ায়। হ্যাঁ, ওনাকে খেদাইয়ের মাই বলা হয়। খেদাই ওনার মেয়ের ঘরের ছেলে। জন্মানোর সঙ্গে সঙ্গেই নাতিকে হাতে পেলেও মেয়েকে খুইয়েছিল সে। খেদাইকে নিজেই বড় করেছে, নামটাও তারই দেওয়া। খেদাই ছোটবেলা থেকেই জানে তার দিদিমাই তার মা, মা মা করে ডাকে। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন খেদাইয়ের মা ওরফে দিদিমা আবিষ্কার করে যে খেদাই আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক শিশু নয়, বরং সে মস্তিষ্কের দিক থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেনি, তখন থেকেই তাকে বাড়ির বোঝা বলে মনে করে সে। রীতিমতো লাথি ঝাঁটা করে মারে। খেদাইয়ের বয়স এখন 15 বছর, অথচ তার চেহারা, শরীর স্বাস্থ্য, চলন বলন, কথা সবটাই বাচ্চা, যেন 3-4 বছরের। এখনো আদো বলে কথা বলে, খাইয়ে দিতে গেলে মুখ থেকে নাল পড়ে। বাড়িটা একেবারে লাগোয়া চঞ্চলার বাড়ির সঙ্গে, তাই চঞ্চলার ইচ্ছে করে মাঝে মাঝে এই ছেলেটাকে কাছে এনে পুষতে, অন্তত বুকের ব্যথাটা তো উপশম হবে। কিন্তু চঞ্চলার ভয় হয়, যদি কেউ কোনো রকম রটনা রটায় তার নামে। কিন্তু আজকের ব্যথাটা সহনীয় নয়, বরং ভেতরে দপদপানি কামড়টা বাড়ছে একটু একটু করে। মনে হচ্ছে ভেতরে থাকা ছোট্ট ছোট্ট গুলটি গুলটি বলগুলো রীতিমতো ফেটে যাচ্ছে ভারে। এই ভার কিসের চঞ্চলা বুঝতে পারে না। ঘর থেকে বেরিয়ে নারকেল গাছের তলায় দেখে চঞ্চলা খেদাই বসে কাঁদছে। প্রায় দিন রাত্রিবেলা দিদিমার হাতে মার খেয়ে সে ওখানে বসে কাঁদে। চঞ্চলার পাগল মনটা বারবার আকুল হয় ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে তাকে দেখাতে তার দেহের শোভা। 15 বছরের ছেলে, শেয়ানা হলে সবই বুঝতে পারত, কিন্তু এ তো শিশুর সমান। চঞ্চলা আগিয়ে যায় তার কাছে। আজ সে নিজেকে আর আটকে রাখতে পারে না। হ্যাঁ খেদাই, খেদাই এদিকে আয়। খেদাই বসে বসে কাঁদছিল। চঞ্চলার কণ্ঠস্বর শুনে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়, মাঝে মধ্যে হাঁটে। তার মুখ থেকে নাল ঝরছে, চোখে জল। বকাবকি করলে ছোট বাচ্চারাও বুঝতে পারে, খেদাইও বোঝে। এটাও বোঝে যে দিদিমা তাকে নিয়ে রীতিমতো বিরক্ত, কিন্তু সে কি করবে? সে তো কিছু করতে পারে না। খেদাই এগিয়ে আসে চঞ্চলার কাছে। চঞ্চলা তার হাতের মধ্যে একটা বাতাসা দিয়ে বলে, খা খা, ভালো খা। খেদাই হিঁচকি তুলে কাঁদছিল। চঞ্চলা যেন তেন প্রকারেণ তাকে ঘরের ভেতরে নিয়ে যেতে পারলেই বাঁচে। তারপর দরজার খিলটা সে আটকে দেবে। যা হয় হোক, আজকে এই বুক তাকে চষাবেই। ব্যথা যে কমছে না, বরং বাড়তির দিকে। খেদাই ভালো। হাতের বাতাসাটা চুষে চুষে খাচ্ছে বেচারা। ওটাতে চিবিয়ে খেতে হয় সেটাও ওকে শেখানো যায়নি। মুখ থেকে নাল পড়ছে, আঁচল দিয়ে মুছিয়ে দেয় চঞ্চলা। ওকে হাত ধরে নিজের ঘরে নিয়ে যেতে চায়, কিন্তু খেদাই যেতে চায় না। চল, আরো দেব, ভালো মিষ্টি আছে, দেব। খেদাই হাসে তার দিকে তাকিয়ে। হাসির থেকে মনে হচ্ছে যেন শত শত শিশু হেসে উঠেছে তাদের নিরপরাধ নিষ্পাপ মুখটা নিয়ে। খেদাইয়ের মাথার চুলগুলো রুক্ষ সূক্ষ্ম, উচ্চতায় বেশ খানিকটা লম্বা হয়ে গিয়েছে। সে প্রায় 5 ফুটের কাছাকাছি, অথচ হামাগুড়ি দিয়ে হাঁটে। পরনে হাফ প্যান্ট পরা। বুকে এবং তার শরীরের গোপন অঙ্গেও বোধহয় কেশরাশির সঞ্চার হয়েছিল। কিন্তু মস্তিষ্কের দিক থেকে দুর্বল খেদাই তার নিজের শরীর সম্পর্কেই ওয়াকিবহাল নয়। কপালে এখনো তার দিদিমা তাকে কাজলের টিপ পরায়। চঞ্চলা সাদা শাড়ি পরা, কালো ব্লাউজ পরা, মাথার চুলগুলো এলোমেলো, হাত খোপাটা শক্ত করে বাঁধে সে। বুকটাকে শক্ত করে আটকিয়ে খেদাইকে হাত ধরে ঘরে ডাকে। খেদাই আমতা আমতা করলেও শোনে না সে। চল না, আরো দেব, আয়।
লোভের বশীভূত হলে যে কোনো বাচ্চাই খাদ্যদ্রব্যের দিকে আকর্ষিত হতে বাধ্য। সেখানে খেদাই তো মস্তিষ্কের দিক থেকে দুর্বল, সে তো যাবেই। হামাগুড়ি দিয়ে সে যাচ্ছিল। তাকে চঞ্চলা বলল, অমন করে আসছিস কেন হালার পুত? তুই হাঁটতে পারিস নি নাকি? আয় আমার সঙ্গে হেঁটে হেঁটে আয়। চঞ্চলা তাকে যেভাবে নিয়ে যাচ্ছে সে সেভাবেই হাঁটতে শুরু করে। মাত্র 10 পা গেলেই চঞ্চলার ঘর। বিরাট বড় ঘর, দালান বাড়ি, মাটির তৈরি। পরপর সারিতে ঘরগুলো সাজানো। তুলসী মঞ্চ আছে, বাড়ির সামনে কুয়ো আছে, টিউবওয়েলও আছে। মোটামুটি অবস্থা খুব ভালো ছিল চঞ্চলাদের। বাবা গ্রামের পুরোহিত ছিলেন, পুজো আচ্ছা করতেন। 2 বোনই বাবার চোখের মণি হয়েছিল। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল, যদিও এইসব কারণের জন্যে চঞ্চলা নিজেকেই দোষারোপ করে। খেদাইকে নিজের ঘরে নিয়েই দরজাটা বন্ধ করে দেয় চঞ্চলা। তারপর আর নিজেকে সামলে রাখতে পারে না। না না, দৈহিক আকর্ষণ বা ক্ষুধা মেটানোর জন্য নয়, নিজের বৃন্ত দুটোকে শান্ত করার জন্য। বুকের এই ব্যথাতে সহ্য হয় না। কোনো যুবককে ডেকে যদি এই সুধা পান করাতে চায়, তাহলে হয়তো চঞ্চলার শরীরের গোপন অঙ্গকে সে আবিষ্কার করার চেষ্টা করবে। কিন্তু চঞ্চলা তো সেটা চায় না। সে খুব ভালোবাসতো সুকোমলকে, খুব। বিয়ের রাত্রে ঠিক এইভাবে সুকোমল যখন বুকের সামনে থেকে আঁচলটা সরিয়ে তার ব্লাউজের হুক খুলে তার 2 বক্ষ বিভাজিকার মাঝখানে মুখ রেখেছিল, আর তারপর তার চঞ্চল জিহ্বা যখন লেহন করতে শুরু করেছিল তার ব্রন্ত খয়েরি বৃন্তের চারপাশে, তখনই হঠাৎ করে দাঁতের খোঁচা লেগে সুকোমল ছিটকে পড়ে যায় 10 হাত দূরে। মুখ থেকে গ্যাজলা বেরিয়ে মারা যায় সে। অথচ চঞ্চলা জানে না তার স্তনে এমন কি আছে যে তার স্বামী শেষ পর্যন্ত ফুলশয্যার রাতেই মৃত্যুবরণ করল। কেন মরেছে, কি জন্য মরেছে, নানা মুনি নানা প্রশ্ন করেছে চঞ্চলাকে। রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রীতিমতো অপমান অপদস্থ করেছিল সুকোমলের বাবা বৈদ্য। কিন্তু চঞ্চলা একটা শব্দ রা করেনি। বলেছিলেন, কুলোটা, তোকে ভালোবেসে বৌমা করলাম, তুই আমার ছেলেকে বিষ দিয়ে মারলি, তুই পরভাতারের সঙ্গে থাকবি? তোর এই ইচ্ছে ছিল? চঞ্চলা চোখ থেকে শুধু জল বার করেছে। তারপর গ্রামের বিধবারা মিলে হাতের নতুন শাখা পলা নোয়া খুলে সিঁদুরটা মুছে দিয়েছে, আর চিরদিনের জন্য গায়ে জড়িয়ে দিয়েছে সাদা রঙের থান। এটাই এখন চঞ্চলার বস্ত্র। ঘরে ঢুকে খেদাইকে বিছানায় বসায় চঞ্চলা। বুকের আঁচল সরিয়ে ব্লাউজের হুকগুলো দ্রুত বেগে খুলতে শুরু করে। এমন ভাবে খেদাই তাকিয়ে রয়েছে চঞ্চলার খয়েরি বৃন্তের চারিদিকে, যেন মনে হচ্ছে কিচ্ছু বোঝে না। অথচ একটা 15 বছরের ছেলে যথেষ্ট শেয়ানা হয়। মানসিক দিক থেকে সে পরিপূর্ণ নয় বলে সে একটা 3-4 বছরের শিশুর সমান। আরো মিষ্টি, দেখ, খানা, একটু খানা বাবা, একটু খা। চঞ্চলার কণ্ঠ সে বুঝতে পারে। ছেলেটি আগিয়ে আসে, হাতে ধরে, আর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে শিহরিত হয়ে ওঠে চঞ্চলা। না না, শরীরে যৌবন উদ্গম হলেও কামের খিদে জাগে না তার। ইচ্ছেটা এমন যেন কোনো ছোট্ট শিশু তার মায়ের স্তনে হাত দিয়েছে, আরেক মুখ আরেকটি স্তনে। সেই স্পর্শটা যেমন অনাবিল আনন্দের, যে অনুভূতি একমাত্র মাতৃত্বের স্বাদ ছাড়া কোনো পুরুষ বুঝতে পারে না। সেই রকমই অনুভূতি হচ্ছে চঞ্চলার। খানা বাবা, একটু মুখ রাখ, একটু রাখ। মুখে নেয় ছেলেটা, চুষতে শুরু করে চুকচুক করে, আর চঞ্চলা পরম আনন্দে চোখ বুঝে সেই অনুভূতি নেবার চেষ্টা করে। কি ভালো লাগছে, অসীম শান্তি। এই শান্তিতে কোনো ব্যথা নেই, দাঁতের স্পর্শ নেই, মাড়িবিহীন দাঁতের শব্দ, আর তার অনুভূতি মা ছাড়া কেউ বুঝতে পারে না। কিন্তু হঠাৎ করে চঞ্চলার বিছানার ওপরে খেদাই পড়ে গিয়ে মুখ থেকে তার গ্যাজলা বেরোতে শুরু করে। এমন গ্যাজলা দেখে ভয় পেয়ে যায় চঞ্চলা। ও মা গো, ঠাকুমা, ঠাকুমা ডাকতে থাকে চঞ্চলা।
ততক্ষণে খেদাইয়ের ঠাকুমা ঘর থেকে বেরিয়ে হাতে হ্যারিকেন নিয়ে তাকে খুঁজছে। পাড়ার বেশ কয়েকটা ছেলেপুলেও জোগাড় হয়ে গিয়েছে। আমার খেদাইটারে আইন না দে বাবা, লাতে ঝাঁটা মায়েরা ঘর থেকে বার কইরা দিছি। ওর ওই পাগলামি যে আমার সহ্য হয় না। এখন আমি ওরে নিয়ে কি করি ক? আমারও বয়স হইতাছে, আর কদিন ধরে বইয়া বইয়া খাওয়ামু। 15 বছরের বয়সের পোলা 3 বছর পরে যারে বিয়া দিয়া শান্তি পাইতুম, এখনো সে শিশু। অমন কেন করলে জটিলা মাসি? তুমি তো জানো আমাকে খেদাই বাচ্চা বাচ্চা, ওর মাথাটা ঠিক নাই। যতদিন তুমি বাচ্চা আছো ততদিনই ওর দেখভাল করবা, তারপরে আমরা গ্রামের লোকেরা ভাগ কইরা নিমু, ওর ভাত ডালের বন্দোবস্ত করুম। কথাটা শুনে ঠাকুমা অঝরে কেঁদে ওঠে। হঠাৎ করে চঞ্চলার ঘর থেকে চিৎকারের শব্দে সকলে এগিয়ে যায়। চঞ্চলা ব্লাউজের হুক লাগাতে ভুলে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে তার সেন্স ফিরে আসে। বুকের আঁচল জড়িয়ে নিয়ে দরজা খুলে দিয়ে সে বলে, হ্যাঁ দেখো না, ও কাঁদছিল ওখানে। আমি তুলে এনে দুটো বাতাসা দিলাম, আমার খেয়ে ও মা, আমার খেদাই। ও দাদা ওঠ বাবা, ওঠ ওঠ, কি হলো আমার? আমার খেদাই গেল রে। কান্নাকাটি শুরু করে খেদাইয়ের ঠাকুমা। সবাই খেদাইয়ের মাই বলতো, হে কেমন কইরা হইল চঞ্চলা, তুই ডাইকাই না কি দিছিস ওরে? ভাগ্যিস তখনও খেদাইয়ের হাতে বাতাসার একটু টুকরো লেগেছিল। ওই দেখো পটলাদা, ও তো বাতাসা খাইতেছিল। হ্যাঁ রে চঞ্চলা, ঘরে গিয়ে দূরে আছে নাকি? বাতাসায় মুখ দিছে আগে, হইবে হয়তো বলে চঞ্চলা নিজেকে সামলে নেয়। এরপরে খেদাইয়ের শরীরটাকে নিয়ে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে দেখেই বলে, বিষ খেয়ে মারা গেছে, ওই বাতাসাতেই ছিল। কি করেছে হলো, তবে একদিকে ভালোই হয়েছে। এই ছেলেকে নিয়ে শান্তিতে আপনি মরতেও পারতেন না। ঠাকুমার বুকের মধ্যে কথাটা কিন্তু প্রবল ভাবে বাজে। উনি বলে, না, ওর কেউ লাই, আমার মাই আর ঘরের পোলা ও। আমি ওর সব, ওর দিম্মা, ওর ঠাম্মা, ওর বাপ, ওর মা, কে কইছে ওর কেউ লাই? আমি ঠিক বাঁচতাম ওরে নিয়া, তার আগে ভগবান আমার সর্বস্ব কায়রা নিল রে বলে আবার কাঁদতে শুরু করলেন তিনি। কিন্তু চঞ্চলাকে কেউ সন্দেহ করল না। চঞ্চলা নিজেকে এবার স্থির করে ফেলল একটা বিষয়ে। তার বুক দুটো তার কাছে অভিশাপ। সে গরল স্তনী মেয়ে মানুষ। এই বুক যে স্পর্শ করবে সে মরবেই মরবে। বছর 6 আগে এই তো চঞ্চলা তখনও যুবতী, সুন্দরী। বুকে তখন টসটসে যন্ত্রণা, বক্ষবৃন্ত তখন প্রস্ফুটিত হচ্ছে। পিঠোপিঠি চঞ্চলার বোন মঙ্গলা। একেবারে চঞ্চলার মুখশ্রীটাই বসানো। গায়ের রঙের যা একটু পার্থক্য, চঞ্চলা একটু ফর্সা আর মঙ্গলা একটু শ্যামবর্ণের। কিন্তু মঙ্গলার শরীরে কোনো যন্ত্রণা নেই, ব্যথা নেই। দিদির সাথে সেও সমান তালে বেড়ে উঠছে কলা গাছের মতো। মেয়েরা নাকি কলা গাছের শরীর। 10-12 বছরের পর মাসিক ক্রিয়া শুরু হয়ে গেলেই তত্ত্বরিয়ে মেয়েদের শরীরে যৌবনোদ্গম হয়। তাই তো মেয়ে সন্তান জন্মের পরপরই বাবা মার মাথায় সোনার গয়না গড়িয়ে নেওয়ার চিন্তাটা যেন জন্মগতই থাকে। আর বিয়ে দিতে হবে তো। একদিন সন্ধেবেলা চঞ্চলা মায়ের কাছে বসে চুল বাঁধছে। মঙ্গলাও রয়েছে, তার চুলে বেনুনি করা হয়ে গিয়েছে। হ্যাঁ রে বোন, তোর মায়ে ব্যথা হয়? হ্যাঁ না তো দিদি। কেন রে? আমার হয়। আমা টস টস করে ব্যথা করে, সহ্য করতে পারি না। তোরা ডক্টর বৈদ্য বলছে না? আমাদের ডক্টর বৈদ্য সবসময় বাইরে রাখতে। কি কইরা বাঁধুম মা? বাঁধন ছাড়া হইয়া যাইতেছে, যত দিন যায় তত বাড়ে। ভাল লাগে না আমার। অমন কথা কইস না মুখ পুরি, এ হইল গিয়া নারীর সৌন্দর্য। বড় হইয়া যখন বরের কাছে যাবি তখন বুঝবি। আমা সবসময় এমন কথা কও কেন? আমার লজ্জা করে না? ও মাইয়ার আমার লজ্জা বুঝি তুমি জানো না? হ্যাঁ কি খবর মা? কি জানো না দিদি? মুখ পুরি তুইও জানিস না? বৈদ্যর পোলা সুকোমল, এই তো দিদিরে কত ভালোবাসে। বিয়া দিয়া দিমু তো ফাল্গুনে,
সত্যি আমাকে দিদি বিয়া হইব? মঙ্গলা চঞ্চলার কাছে এগিয়ে আসে, তার গাল দুটো চিপে দেয়। দুই বোনের মধ্যে প্রচন্ড মিল, একে অপরের অন্তরাত্মা। কিন্তু মঙ্গলাটা একটু অন্যরকম। বিয়ে হয়ে যায় চঞ্চলার নিজের সুকোমলের সাথে। মঙ্গলা তখন বলেছিল, আমারে নিয়ে যা, তুই আমারে নিয়ে যা দিদি। কনকাঞ্জলি দেওয়ার সময়, কেন তোর নিয়ে কি করুম? ও মা, তুই তোর বরে নিয়ে থাকবি, আমারে নিয়ে যাবি না? চুপ কর, বলেছিলেন ওইখানকারই এক বৌদি। অমন কি কথা কইস মঙ্গলা? চঞ্চলার ভাতারের লইগা তুই থাকবি নাকি? চিন্তা করো জি মুখপুরীর কি ধরনের কথার দশা। মঙ্গলা চঞ্চলাকে বরাবরই হিংসে করত, যদিও সে কখনো বুঝতে দেয়নি, তবুও চঞ্চলা বুঝতে পারত। মঙ্গলা এও বলতো, তোর শরীরটা কত সুন্দর দিদি, তোর বুক দুইটা কত বড় বড়, আমার দেখ ছোট্ট ছোট্ট বলের মতো। ওর শাড়ি পরলেও ভাল লাগে না, একটু অন্যরকম কইরা সাজুম, পুরুষ মানুষ আমার দিকে তাকায় না। চঞ্চলা হাসতো তার বোনের দিকে তাকিয়ে, গাল দুটো টিপে দিয়ে বলতো, চুপ কর, কি কইস? কে বলছে আমার বোন সুন্দর না? কত সুন্দর টেনা টেনা চোখ আমার বোনের। যা, তুই আমার মন ভালো রাখার জন্য কইস, আমি কি জানি না তোর মনে কি যায়? দুই বোনের মধ্যে অশান্তি বাঁধেনি ঠিকই, কিন্তু চঞ্চলা বোনকে বোঝাতে পারতো না। এরপরে বউ ভাতের রাতে যখন সুকোমল মারা গেল, তখন আর সকলের মধ্যে শোক ভাবটা থাকলেও মঙ্গলার চোখে মুখে ছিল এক অপার্থিব আনন্দ, যেটা চঞ্চলা ছাড়া আর কেউ দেখতে পারেনি। সে কান্না করেছিল ঠিকই, কিন্তু তার মজা হয়েছিল। চঞ্চলা বাপের বাড়িতে ফিরে আসে, শ্বশুর বাড়িতে তার ঠাঁই হয় না। এদিকে মঙ্গলাও বড় হচ্ছে। সে বলে, দিদি তুই আমার থেকে সুন্দর হয়েছিস, তোর সব কিছু সুন্দর, অথচ দেখ তোর বড় ভাগ্য ভাল না, তোর ভাতার ভাগ্য কত খারাপ। এখন হয়েছে গিয়া আমার বিয়া ঠিক হয়েছে, আমি এখন ভাতারের ঘর করুম, বাচ্চা কাচ্চার মা হমু, আমার কত আনন্দ কদিহি। চঞ্চলা হাসে, বলে, হ্যাঁ মুই তোর আশীর্বাদ করি বোন, তুই ভালো থাক। তোর আশীর্বাদে কি হবে? তোর আশীর্বাদে কাকপক্ষী মরবে নাকি? শোন, শকুনের অভিশাপে কখনো গরু মরে না, তোরে আমি অভিশাপ কখন দিলাম বোন? তোরে আমি আশীর্বাদ করতেছি, তোর আশীর্বাদ আমার লাগুম না। বিধবা মানুষের আশীর্বাদ বালা হয় না, জানিস না? ঠিক এইভাবেই মঙ্গলা চঞ্চলাকে অপমান করত। চঞ্চলার মনের মধ্যে একটা শোকের প্রকাশ হতো তখন। ছোটবেলা থেকে চঞ্চলা আর মঙ্গলা বাবার মুখে অনেক রকমের গল্প কথা শুনে বড় হয়েছে। মঙ্গলার থেকে চঞ্চলা একটু বেশিই শুনেছে, কারণ সে বড়। বাবা কত রকম গল্প করত, কত ঠাকুর দেবতার গল্প, তার সঙ্গে রাক্ষসদেরও গল্প করত। আচ্ছা, নিজেকে কি তাহলে চঞ্চলা এখন পুতনা রাক্ষসী বলে মনে করে? পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণকে খুন করতে গিয়েছিল না? বাবা ছোটবেলায় গল্পটা বলেছিল, খুব মন দিয়ে শুনেছিল চঞ্চলা। মঙ্গলা তখন নেহাতি ছোট শিশু, সে খুব একটা তখন বোঝে না, কিন্তু এখন মনে হচ্ছে বাবার বলা কথাগুলো হয়তো সত্যি, হয়তো গর্গ সংহিতায় আর ব্রহ্ম বৈবর্ত পুরাণে পুতনার পুনর্জন্ম হয়েছিল। রত্নামালা রূপে দানব রাজা বলির কন্যা ছিল সে। যখন তিনি কৃষ্ণের পূর্ববর্তী অবতার বামনকে বামন হিসাবে দেখেছিলেন, তখন তিনি তাকে তার পুত্র হিসাবে গ্রহণ করতে এবং তাকে দুধ পান করার ইচ্ছে অনুভব করেছিলেন। তিনি শীঘ্রই তার মন পরিবর্তন করেন এবং বামনকে হত্যা করারও সিদ্ধান্ত নেন। যখন তিনি তার পিতাকে পরাভূত করেন এবং তার সম্পত্তি অর্জন হয়, কৃষ্ণ তার আকাঙ্ক্ষা জানতেন এবং তাকে উভয় পূরণ করতে দিয়েছিলেন, তাকে স্তন্যপান করাতে এবং তার জীবন নেওয়ার চেষ্টা করতে। হিন্দু ধর্মগ্রন্থ ভারতীয় বইসমূহে বহুল প্রচলিত, যেখানে তাকে বিভিন্নভাবে একজন দুষ্ট রাক্ষসী হিসাবে চিত্রিত করা হয়েছে এবং এও বলা হয়েছে, যদিও প্রাথমিকভাবে মন্দ উদ্দেশ্য নিয়ে এসেছিল সে,
কৃষ্ণকে নিজের কাছে সম্পূর্ণ সমর্পণ করেছিল পুতনা। পুতনাকে কখনো কখনো শিশু রোগ হিসাবেও চিহ্নিত করা হয়, যা শিশুদের জন্য বিপদসংকুল অবস্থা বোঝায়। আবার এটিকে পাখি হিসাবে কল্পনা করা হয়, যাকে কামনা বাসনার জন্য খারাপ প্রতীক হিসাবে দেখা হয়, এমনকি প্রতীকী খারাপ মা হিসাবেও। তিনি মাতৃকা নামক নৃশংস হিন্দু মাতৃদেবীদের একটি দলের অন্তর্ভুক্ত, যোগিনী গ্রাহিণীদের দলের অন্তর্ভুক্ত। প্রাচীন ভারতের চিকিৎসা গ্রন্থে শিশুদের রোগ থেকে রক্ষা করার জন্যে তার পূজার কথা বলা হয়েছে। একাধিক পুতনার গোষ্ঠীর উল্লেখ অবধি আছে। বাবার মুখে এও শুনেছিল ছোট্ট চঞ্চলা, জানিস হ্যাঁ আর পূজা হয়? হ, পুতনা রাক্ষসীর আবার পূজা হয় নাকি বাবা? হ, পূজা হয় তো। পুতনার ইচ্ছা ছিল বামনরে দুধ খাওয়াবো, আবার ইচ্ছা হয়েছিল তারে খুন করব। দুইটা ইচ্ছাই শ্রীকৃষ্ণ পূর্ণ করছিল তারই অবতারের মধ্যে দিয়া। বামনও তো তারই অবতার। কৃষ্ণরে কোলে নিয়া পুতনার মধ্যে মাতৃত্ব জাগছিল। সেই সময় সে ভালো মা হয়েছিল, কিন্তু তার বীজ দুধ খায়া তো শ্রীকৃষ্ণ তারে হত্যাই করল। মোক্ষ প্রাপ্তি হয়েছিল ওর। তো ছিল রত্নামালা, যে পুতনার রূপে জন্মগ্রহণ করছিল। বুকের দুধও খাওয়াতে পারে সে, আবার বিষও খাওয়াতে পারে। আর ওর মৃত্যুর পরে ও কোথায় গেছে জানিস? স্বয়ং শ্রী বিষ্ণুর কাছে। কারণ বিষ্ণু তারে মা কইছিল। পূজা হয় তো পুতনার। পুতনা খারাপ মা, বুঝছো? যার স্বামী থাকে না, যার সন্তান থাকে না, কেউ থাকে না। মঙ্গলার বিয়ে হওয়ার পরে যখন সে প্রথমবার অন্তঃসত্ত্বা হলো, তখন চঞ্চলার খুব ইচ্ছে করেছিল মঙ্গলার সন্তানটাকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে দুধ খাওয়াতে। বাচ্চা হওয়ার জন্যে মঙ্গলা বাপের বাড়িতে আসে। 9 মাসের বুয়াতি সে। কিন্তু গর্ভস্থ শিশুকে দেখার সব থেকে বেশি আগ্রহ ছিল চঞ্চলার মধ্যে। সেই কারণেই তো মাটির মেঝে গোবর দিয়ে লেপে তাতে সর্ষের তেল আচ্ছা করে বুলিয়ে দিয়েছিল চঞ্চলা। বিছানা থেকে নামতে গিয়ে পিছলে পড়ে যায় মঙ্গলা এবং রক্তপাত শুরু হয়ে যায়। ধাইমাকে ডাকার সঙ্গে সঙ্গেই 9.5 মাসে একটি শিশু সন্তানকে প্রসব করে মঙ্গলা। কন্যা সন্তান হয়েছিল, ফুটফুটে ফর্সা কন্যা সন্তান, মাথায় কোকড়া চুল। জন্মানোর পরই ধাইমা দেখে বলেছিলেন, মা এটা কি মাসের রূপ পাইছে গো। তখন বুকের ভেতরটা কেঁপে উঠেছিল চঞ্চলার। মাসের রূপ পেয়েছে, মাসির বুকটা না পেলেই হলো। দুধের জন্যে কাঁদছিল একদিন শিশুটি। তখন সবে মাত্র 9 কি 10 দিন। পুকুর পাড়ে নাইতে গিয়েছে মঙ্গলা। এতদিন তো আতুরে ছিল সে। ৬৬ পুজোর পরে নামকরণ করার পরপর তার স্বামী এসেছে তাকে নিয়ে যেতে। মঙ্গলাকে শ্বশুর বাড়িতে এতই ভালোবাসতো যে বাপের বাড়িতে পাঠাতেই চাইতো না। নেহাত বাচ্চা হয়েছিল তাই। বর মশাই ভীষণ খুশি কন্যা সন্তান হওয়ায়। ছোট্ট শিশুকে কোলে আঁকড়ে বসেছিলেন। অমন সময় চঞ্চলা এসে বলে, ও কি জামাই, মায়ারে কোলে নিয়ে বইয়া থাকলে চলবে? নাই তো যাও, যাও দেখি। হ্যাঁ বড়দি, কিন্তু এটাকে আমারে দাও, আমি নিতেছি। এই কদিন বোনের কোল থেকে বাচ্চাটাকে নেওয়ার চেষ্টা করেছে বহুবার চঞ্চলা, কিন্তু মঙ্গলা, শোন তুই আমার পোলার থেকে দূরে থাকবি। কেন? তোর পুলিরে আমি কি করুম? তোর পোলারে আমি কি করুম ক? না, আমার মায়া থেকে দূরে থাক। হ্যাঁ, আমার মাইয়ারে কোলে নিয়ে তুই মাইরা ফেলবি আমি জানি। অত সুন্দর জামাই বাবু, আমি কইলাম আমারে নিয়ে যা। আমারে নিয়ে গেলে আর সুকমল দা মরতো না। এসব কি হচ্ছে দুই বোনের মধ্যেখানে? চিৎকার করে বলে উঠেছিলেন পুরোহিত মশাই, অর্থাৎ ওদের বাবা। তোরা এমন করে ঝগড়া করলে কি করে হবে? হ্যাঁ, কিছুক্ষণ পরে জামাই আইব। চুপ করে গিয়েছিল তারা, আর কিছু বলেনি। আজকে এই সন্তানটাকে কোলে নেওয়ার ইচ্ছেটা কিছুতেই আটকে রাখতে পারে না চঞ্চলা। জামাইয়ের কাছ থেকে কোলে নিয়ে বিছানায় এসে বসে। বুক দুটো আবার ভারে টস টস করে উঠছে। কেন জানে না, এই বুকের ব্যথা কিছুতেই কমে না। যখনই ব্যথাটা আরো বেশি হয়, তখন খয়েরি বৃন্তর কাজটা কেমন যেন নীলচে হয়ে ওঠে। নিজের অজান্তেই ব্লাউজের হুক খোলে ও ছোট্ট মুখের মধ্যে স্তনটাকে পুড়ে দেয় চঞ্চলা। শিশু মানুষ 10 দিনের, দুধ পেলে সে তো আঁকড়ে ধরবেই। এ তো প্রকৃতির নিয়ম।
সেও ভুল করেনি, মাসিকেই মা ভেবে চুষতে শুরু করেছিল। কিন্তু তারপরই মুখ থেকে গ্যাসলা উঠতে শুরু করে। বাচ্চাটাকে বিছানায় ফেলে চঞ্চলার ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করে। ঘরে আসার পরে মরা কান্না শুরু হয়। যদিও যদিও মঙ্গলার বর কোনো মতেই চঞ্চলাকে দোষারোপ করতে দেয়নি মঙ্গলাকে। জোর করে 2 দিন পরে তাকে শ্বশুর বাড়ি নিয়ে যায়। প্রত্যেক বছরই মঙ্গলা বাচ্চার জন্ম দিতে থাকে, কিন্তু নিজের মাতৃত্বের সুখ লাভ হয়নি বলে চঞ্চলাও তাকে স্তনপান করাতে থাকে বারবার। নেই কিচ্ছুই, অথচ যেন ভর্তি দুধের ধারা। না চোষা পর্যন্ত এই যন্ত্রণা উপশম হবে না। প্রত্যেকবারই শিশুগুলো একটু একটু করে বলি হতে শুরু করে চঞ্চলার নিজেরই অজান্তে। এর পরের বছর তো ডায়রিয়া হয় বোনের। শয্যাতে একবারই শেষ। গর্ভে ছিল 10 মাসের বাচ্চাটা। হাসপাতালের চিকিৎসক জন্ম দিলেন সেইটাকে। পুত্র সন্তান হয়েছিল এইবার। ভাগ্যিস মঙ্গলার অবস্থা খারাপ হতেই বাড়িতে চলে এসেছিল মঙ্গলার বর, না হলে তো কিছুতেই বাচ্চাটাকে বাঁচানো যেত না। তাড়াতাড়ি গ্রামের মানুষের সহায়তায় গাড়ি করে তাকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে সিজার করা হয়। তখনও হয়তো সামান্য পালস চলছিল মঙ্গলার। ছোট্ট মাধবকে সে জন্ম দেয় এবং চোখের দেখা দেখেই মারা যায়। এইবার আর মাধবকে নিয়ে বাড়িতে আসেনি মঙ্গলার বর। সরাসরি সে তার নিজের বাড়ি চলে গিয়েছে, যাতে চঞ্চলার স্পর্শ না পড়ে। কিন্তু চঞ্চলা বুঝতে পারে এই শেষ, এইবারেই শেষ। মাধবকে যদি একবার, কেন জানে না, ওই বাচ্চাগুলোকে কোলে নেওয়ার পরই চঞ্চলার মনের ভেতরটা কেমন যেন আকুপাকু করে ওঠে। বারবার সে গোনে কতগুলো বাচ্চাকে সে খাওয়ালো। যদিও এক এক করে 7টি শিশু তার মাধ্যমে মারা গিয়েছে, তবুও চঞ্চলার নিষ্পত্তি হয় না। এই খিদে তার কিছুতেই মেটে না। ভগবান যেন তাকে গরল স্তনী করে পাঠিয়েছেন অভিশাপ থেকে মুক্ত করার জন্যে। না হলে যুগ যুগ ধরে এই স্তনের ভার নিয়েই বারবার চঞ্চলা জন্মাবে, আর মৃত্যু হবে তার মাধ্যমে অসংখ্য শিশুর। একবার চোখের দেখা দেখতে চায় সে মাধবকে। সেই অভিপ্রায় জানিয়েছিল বাবা মাকে। বাবা, আমার একটু বোনের বাড়ি দিয়ে আসুনি, আমি আমি বাচ্চাটা দেখবো। শুনছি নাকি শ্রীকৃষ্ণের মতো দেখতে হয়েছে আমার বোনের পোলাখানা, খুব সুন্দর, নাম রাখছে মাধব। আমার একটু দেখতে দাও বাবা। অমন কথা কইস না মুখপুরি, তোর জ্বালায় আমার মাইয়া কান্না মইরা গেছে। শুধু মরছে, আমার সব কটা নাতি নাতনি যেগুলো হয়েছিল সব কটা মরছে। শোন শোন, তুই এমন কথা কইলে না আমরা গলায় কলসি বাইদ্ধা পুকুরে গিয়া ডুববা মরুম, বুঝো? চঞ্চলার বুক ফেটে কান্না পায়। আমি কি করছি মা? আমি তো আমার বোনের বাচ্চাগুলোরে মারি নাই। কেমন কইরা মুখ দিয়ে গেছলা ইচ্ছা? তুই মারিস নাই। সুকমল মরল কেন এমন কইরা? তোর কোথায় বিষ আছে ক দেখি, হ্যাঁ? যা দেখলেই সকলে মইরা যায়। চিৎকার করে বলে উঠেছিলেন পুরোহিত মশাই, অর্থাৎ চঞ্চলার বাবা। বাবার কাছে ছোটবেলায় কল্পনার গল্প শুনে বড় হওয়া চঞ্চলা তীব্র স্বরে চিৎকার কোনোদিন শোনেনি, বকাও খায়নি। এমনকি সুকমলের মৃত্যুর পর বোচকা বান্ডিল গুছিয়ে যখন তাকে বাপের বাড়িতে রেখে দিয়ে এসেছিল বৈদ্য, তখনও না। কিন্তু এখন যেন মনে হচ্ছে মঙ্গলাকে বাঁচানোর জন্যে, কিন্তু মঙ্গলা তো এখন আর নেই। তার বাচ্চাটাকে একটু চোখের দেখা দেখতে কি এমন ক্ষতি? রাতে চঞ্চলা বাবা মার ঘরে আবার যায়, আবার এক কথা বলে। এইবার প্রচণ্ড রাগে একটা চড় মেরে বসলেন পুরোহিত মশাই তার আদরের বড় কন্যাকে। চঞ্চলার চোখ দুটো জ্বলে উঠেছিল। দেখেছিলেন ওনারা, বুঝতে পেরেছিলেন এই মেয়ে যে করেই হোক উপস্থিত হবেই মঙ্গলার বাড়িতে গিয়ে, আর মঙ্গলার বাচ্চাটাকে নিলেই এর সমস্ত কিছুর জন্য ওই বাচ্চাটাও শেষে। না, মঙ্গলার বংশকে এইভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। স্বামী স্ত্রী ভোরবেলায় গলায় কলসি বেঁধে পুকুরে ডুবে আত্মহত্যা করেন।
যদিও চঞ্চলাকে কেউ দোষারোপ করেনি। চঞ্চলা ঘরে একা বসে থাকে, দেখাশোনার কেউ নেই। মাঝে মধ্যে গ্রামের ছেলেপুলেরা এসে চালটা, ডালটা, তেলটা, হলুদটা দিয়ে যায়। বৈদ্য ডাক্তারও বেশ অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। শ্বশুর মশাইকে দেখার কিঞ্চিত ইচ্ছে থাকলেও মনের দুঃখের ভার চেপে চঞ্চলা বসে থাকে। আজকে আবার খেদাইটাও মরল। যদিও খেদাইয়ের ঠাকুমা দোষ দেয়নি চঞ্চলার নামে, তবুও একদিন না একদিন তো জানতেই পারবে সবাই চঞ্চলার মধ্যেই পুতনা রাক্ষসীর বাস। কিন্তু পুতনা তো ইচ্ছায় কৃষ্ণকে মারতে চায়নি। পুতনা তো ছিল কংসেরই বোন। তার জন্ম হয়েছিল উগ্রসেনের ঔরসে নয়, বরং তার মা আকর্ষিত হয়েছিল এক অসুরের দ্বারা। তারই বীর্যে জন্ম হয়েছিল পুতনার, তাই তো সে রাক্ষসী। না হলে বোন দেবকীও তো উগ্রসেনেরই কন্যা। তার গর্ভে নিষ্পাপ কৃষ্ণ জন্মাতে পারলেও রাক্ষসী বোনের স্তন পান করে, অর্থাৎ মাসির কাছ থেকে দুধ খেয়ে মাসিকেই সে মোক্ষ প্রদান করে। ধীরে ধীরে নিজেকে চঞ্চলা পুতনা বলে মনে করতে থাকে। আয়নার সামনে দাঁড়ালে তার বক্ষ দুটোকে দেখে নিজেকে পুতনা রাক্ষসী বলে ভাবে সে। কিন্তু সে তো পুতনা নয়, সে তো চঞ্চলা। সে এখন চায় জীবনের শেষবারের মতো বোনের সন্তানটাকে একটু কোলে নিয়ে একটু আগলে রাখতে। ঘটনার 2 দিন পর কেমন করে জানি মঙ্গলার স্বামী এসে হাজির হয়েছে চঞ্চলার দুয়ারে। চঞ্চলা স্নান করে ঘরে ফিরে পুজো করছিল রাধা গোবিন্দের। জোরে জোরে ঘন্টা বাজিয়ে তার বুকের জ্বালা, একটা শিশুর কান্নার কণ্ঠ কানে এলেই বুকটা কেঁপে ওঠে চঞ্চলার। বড়দি, বড়দি! কে? হোমা, জামাই! হোমা, কি কারে আনছো তুমি? বড়দি, শহরে কাজে যাচ্ছি, বাড়িতে বাবা মা অসুস্থ। এখানেও তো আপনাকে দেখাশোনা করার কেউ নেই। একটিবার যদি আমার সঙ্গে আমাদের বাড়ি চলেন। মঙ্গলা বেঁচে থাকলে তো আর কোনো চিন্তা ছিল না বড়দি। সে নেই, মায়ের জায়গা তো মাসিই পূরণ করে। আপনাকে আমি জোর করব না, যদি আপনার ইচ্ছে থাকে তবে আপনি যাবেন। শুধু আমার এই মাধবকে একটু দেখে শুনে রাখার জন্যে। মাধব, মাধব কই? এই যে। মাধবকে দেখে চঞ্চলা। কৃষ্ণবর্ণের মুখের মধ্যে একটা অপূর্ব হাসি ফুটে ওঠে ফোগলা দাঁতে। খিলখিল করে ওঠে এসে তার মাসি চঞ্চলাকে দেখে। মঙ্গলার স্বামী বলে, আশ্চর্য, অচেনা অজানা যে কোনো মানুষকে দেখলে রীতিমতো ভয়ের চোটে কাঁদে। আপনাকে দেখে হাসছে। ওর হাসি বলে দিচ্ছে আপনি যেন ওর কতদিনের চেনা। চেনা হব না? আমি ওর মাসি বলে কেঁদে ফেলে চঞ্চলা। বুঝতে পারে মঙ্গলার স্বামী চঞ্চলার বুকের দুঃখটা। আমি বুঝতে পারছি বড়দি, আপনি যাবেন। আমি যাব ভাই, আমি যাব। বাক্সপ্যাটটা গোছাচ্ছে চঞ্চলা। মনটা রীতিমতো হুড়ুহুড়ু করছে। যদিও সে পণ করেছে, না, স্তন সে কিচ্ছুতেই খাওয়াবে না, না, কিচ্ছুতেই না। বুকের ভার যেন অফুরন্ত দুধের, অথচ তাতে বিষ। এই বিষ দিয়ে আমি আমার মাধবকে মারব না। আমার বোনের শেষ চিহ্ন, ওকে আমি কিছুতেই মারুম না, মনে মনে ভাবে চঞ্চলা। সেই দিনই গ্রাম ছেড়ে মঙ্গলার স্বামীর সাথে চঞ্চলা আসে আরেক গ্রামে। এসেছো মা? এসো। দেখো দিহি, তোমার বাপ মাটা আত্মহত্যা করে মরলো, তোমার বোনটাও চলে গেল। এখন এই নাতি আমাদের ভরসা। ছেলেরে কই বিয়া দিমু, ছেলে বিয়ে করে না, বলে না আমার পোলারে আঁকড়ে দইরা আমি মরুম। এদিকে তুমি বেচারি একা একা। তা কই মা, এইখানে আইসা থাকো, বাচ্চাটারে দেখাশোনা করো। আমরা আর কদিন, আর পারলে তোমার ভাইয়ের একটু বুঝাইয়া সুঝাইয়া আর একটা বিয়া দাও। যদিও বিয়া করলে আমার পোলা কইছে ওই মাইয়া নাকি তার ছেলেরে ভালোবাসবে না, হিংসা হইবে। ঠিকই তো কইছে। আপনারা কেন রে বিয়া দিতে চান? কত সুন্দর পোলা হইছে আমার বোনটার পেটে, একেবারে শ্রীকৃষ্ণ ঠাকুর যেন।
আমি আমি ওরে কোলে নিই নাই এখনো, একটু নিব। হ কি, তোমারে কোলে দেয় নাই বুঝি? বলে ওঠে চঞ্চলার শাশুড়ি। কই রে, কই রে, ও রাতুল, রাতুল, এই তো পোলাটারে দে, তোর মাসির কোলে দে। হো, এই যে আমি ওরা ভাবতাছি এত ছোট পোলা, হো আমার পোলার কথা শুনো রে। মায়া মানুষরে বাচ্চা কোলে নেওয়া শিখাইতে হয় না বেটা, ওই মায়া মানুষ পেট থেকে শিক্ষা আসে, বুঝলা? কি কইরা দুধ দিতে হবে, কি কইরা কি করতে হবে। দুধ দিতে হবে কথাটা শুনে বুকটা কেঁপে ওঠে চঞ্চলার। সে তো মনে মনে পণ করে এসেছে, সে তার ভারী বুকের স্তন কিছুতেই ঠেকাবে না মাধবের বুকে। কিন্তু এই কথা শুনে ভেতরকার খিদেটা কেমন যেন জেগে ওঠে, বুকটা টনটন করে ওঠে একটা একটা অসহ্য ব্যথায়। মনে হচ্ছে যেন এই শিশুটাকে স্তনপান করালে তার শরীরের সমস্ত অভিশাপ মুক্ত হবে, গরল স্তনের অভিশাপ থেকে পুতনা মুক্তি পাবে, মোক্ষ প্রাপ্তি হবে হয়তো চঞ্চল আর। কিন্তু বাচ্চাটা বাচ্চাটা মরে যাবে না তো? বাচ্চাটার কিছু হলে যে মঙ্গলার বরকে আর বাঁচিয়ে রাখা যাবে না। হা কইরা কি দেখতেছো মা? নাও ওরে কোলে নাও। এমনিতেই এইটুকু পোলা, অন্য কোনো মানুষটা দেখলা খুব কান্নাকাটি করে, তোমার দেখা দেখতেছিও দাঁত কেলায় হাসে। দাঁত তো এখন ওঠে নাই মাসিমা, উঠবো উঠবো, দাঁত উঠবো। ওই দেখো সাদা সাদা হয়েছে মাড়ির কাছে। উকি মেরে দেখে চঞ্চলা, হ্যাঁ, ছোট্ট মাধবেরও তো এরকমই দাঁত হয়েছিল। সে একটু একটু করে মনে হয় হাঁটতে পারতো, না হলে হামাগুড়ি দিত। তখনই তো পুতনার ইচ্ছে হয়েছিল তাকে দুধ খাইয়ে মেরে ফেলতে। কোলে নেয় এসে, মাতৃস্নেহে বুক ভরে ওঠে, টনটন করা বুক দুটোর ভার আরো বেশি ঝাঁকে। ইচ্ছে করছে আঁচলের তলায় ছোট্ট মুখটাকে ঢুকিয়ে নিয়ে এই বৃন্ত দুটোকে তার মুখে ঠেকাতে, অসীম প্রশ্রান্তি বোধ করতে। কিন্তু কিন্তু না, যদি যদি মাধবের। রাত গভীর হতেই চঞ্চলা নিজের কাছ থেকে ছেলেকে রেখে এসেছে তার ঠাকুরদা ঠাকুমার কাছে। কিন্তু বাচ্চাটা কান্না করছে, খুব কান্না করছে। এদিকে এদিকে মঙ্গলার বরটাও বাড়িতে নেই। এখন কি করি? ওনারা তো অসুস্থ, ঘুমের বড়ি খেয়ে ঘুমোয়, দরজা খোলাই থাকে, পাকা বাড়ি, গ্রিল দিয়ে ঘেরা, চোর ছাচলের কোনো উৎপাতের ভয় নেই। থাকার জন্যে চঞ্চলাকে বড় একটা ঘর দিয়েছে ওরা, সব কিছু রয়েছে। আসার পরে খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হয়নি। বারবার ওরা বলেছে বাকি জীবনটা এখানে কাটাই দে রে মা, আমরা আর কদিন। তুই থাকলে এই যে আমার মঙ্গলা মায়ের একমাত্র চিহ্নটারে একটু যত্ন কইরা বড় করতে পারবি। যতই হোক তুই তো ওর মাসি, হ্যাঁ একই রক্তের জিনিস। গুটি গুটি পায়ে চঞ্চলা এগিয়ে যায়। তার বুকের ব্যথাটা আজকে একটু অন্যরকম, টনটনানি ভাবটা আছে। কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই ঘরে নাইট ল্যাম্পের আলোতে ছোট্ট মাধবকে দেখে। চোখ দুটো উজ্জ্বল বড় বড়, ঠোঁটে অনাবিল হাসি, সে শুয়ে শুয়ে আঙুল চুষছে। তার পাশে একদিকে ঠাকুরদা, একদিকে ঠাকুমা গভীর নিদ্রায় মগ্ন। আসবি, আয় আয় আমার কাছে আয়, খিলখিলিয়ে হেসে ওঠে শিশুটি। একটু আগে কি সে কান্না করছিল, নাকি এমনই মুক্ত ঝরা হাসি হাসছিল দাঁতহীন মুখে? নাকি সবটাই চঞ্চলার কল্পনা? শিশুটিকে কাঁথা কাপড় সহ কোলের মধ্যেখানে নিয়ে নেয়। আহ, কি সুন্দর গন্ধ! পৃথিবীর সমস্ত গন্ধকে এই গন্ধ হার মানায়। কোলে নিয়ে শরীরে কাঁটা দিয়ে ওঠে চঞ্চলার, বুকটা থপথপ করছে, ইচ্ছে করছে আবার। কিন্তু কথায় কথায় বুক এত ভার হয়ে যাওয়া, না চাইতেই বুকে দুধ চলে আসা, মাতৃত্বের স্বাদ তো চঞ্চলা কোনোদিন পায়নি। তাহলে এমন দুধের ভার কেন? কেন? চঞ্চলা নিজের ঘরে নিয়ে যায় ছোট্ট মাধবকে এবং অজান্তেই বুকের ব্যথা প্রশমিত করার জন্যে ব্লাউজ খুলে স্তনবৃন্ত ঠেকায় ছোট্ট মাধবের মুখে। মায়ের মতো মাসির স্তন খেতে কোনো অসুবিধে নেই ছোট্ট মাধবের। দুহাত দিয়ে আঁকড়ে ধরে সে মুখের মধ্যে পুরে নেয়। চঞ্চলা আবিষ্ট হয়ে থাকে চোখ বুজে।
তখন তার মনেও থাকে না যে এই ছোট্ট মাধবটা যদি সকালবেলা আর নিঃশ্বাস না নেয়, যদি মুখ থেকে খেঁচলা উঠে। চঞ্চলা, চঞ্চলা, দরজাটা খোলো দেখি। ও চঞ্চলা। সকালবেলা ঘুমটা ভাঙে মঙ্গলার শাশুড়ির কণ্ঠস্বরে। দরজা খুলতে চঞ্চলার ভয় করছে। বাচ্চাটা নড়াচড়া করছে না, তার কোলেই হাত দিয়ে নাকের সামনে দেখতে ভয় করছে চঞ্চলার। কাঁথা কাপড়ের একটা ওম ভাব আছে, হয়তো তাতেই গরম লাগছে, না হলে বোধহয় শিশুর শরীরটা একদম ঠান্ডা। দরজা খুলতে গিয়ে বারবার পা হড়কে পড়ে যাচ্ছে চঞ্চলা। এবার কি করে সে মুখ ঢাকবে? সবাই তো জেনে যাবে তার গরল স্তনের কথা। দরজা খুলতেই, মাধবরা দেখছো দেখি? হ্যাঁ, ও কি ঘুমাইতেছে আমার দাদা? তুমি নিয়ে আইসো? দেখছো, আমি জানতাম মায়ের বোন মাসির কি আর বাচ্চা কানলে ঘুম আসে? যতই হোক, আসো দাদা, আসো আসো। ভয় হচ্ছে চঞ্চলার, বুকটা ঠিপ ঠিপ করছে, প্রচন্ড ভয়। কিন্তু এ কি, মাধব বেঁচে আছে, রীতিমতো আড়মোড় ভাঙছে, ঠোঁটের পাশ দিয়ে দুধ গড়িয়ে পড়ছে। দুধটা নীল না? ইচ্ছে করছে চঞ্চলা ছুটে গিয়ে দেখতে তার স্তনবৃন্তের পাশে খয়েরির জায়গায় নীল হয়ে থাকার কথা, কিন্তু বুকটার ভার আজকে অসম্ভব রকম কম। মনে হচ্ছে যেন ভেতর থেকে কে যেন সব কিছু চুইয়ে ভার করে নিয়েছে। বাচ্চাটার পেট ভরা। ওকে দেখেই মঙ্গলার শাশুড়ি বললেন, হ কি, দুধ খাইছে বুঝি? ঝিনুক বাটি কইরা খাওয়াইছো তো? তোমার বুকে মাই আইব কোত্থেকা? তোমার তো বাচ্চা কাচ্চা হয় নাই মা, তার মধ্যে তুমি স্বামী সোহাগ পাওয়ার আগেই সব কিছু হারাইলা। তোমারে দোষ দিতাছি না মা, তবে একটা কথা কই, আমার মাধবের লগে থাকো, দেখবা তুমি শান্তি পাবা। ও যে বাচ্চা, আর বাচ্চা পাপীদের সব সময় পাপ মুক্ত করে, ভগবান বাস করে তো ওদের শরীরে। বলে মাধবকে কোলে নিয়ে চলে গেলেন উনি। চঞ্চলা দ্রুত দরজা বন্ধ করে ব্লাউজ খুলে তার বুক দুটোকে দেখে। কোথায় সেই ভার, কোথায় সেই নীল দাগ? স্বাভাবিক তরুণীর দেহে যেমন থাকা উচিত ঠিক তেমন। তাহলে মোক্ষপ্রাপ্তি হলো চঞ্চলার। গরল স্তনের অভিশাপ থেকে এবারও মাধবী তাকে মুক্তি দিল। চঞ্চলা বাবার রাখা পুরনো পুঁথি খুলে পড়তে শুরু করে। সে দেখে কংস দুষ্ট প্রকৃতির রাজা ছিল, ভোজবংশীয়। তার বাবা উগ্রসেনের স্ত্রী পদ্মাবতী রাক্ষস দ্রুমিলের সঙ্গে অবৈধ সহবাসের ফলে কংসকে জন্ম দেন। এই জন্যই তো কংস এত উগ্র ছিল। তারই অজ্ঞাতে পরমাসুন্দরী স্ত্রী মহারানী পদ্মাবতীর সাথে রাক্ষসরাজ দ্রুমিল উগ্রসেনের ছদ্মবেশে সম্পর্ক স্থাপন করে, শারীরিক মিলনের ইচ্ছে প্রকাশ করে। আর রানী পদ্মাবতী নিজের স্বামী ভেবে আপত্তিও করেন না। রাক্ষসের বীর্যে অন্তঃসত্ত্বা হয়েছিলেন রানী। গর্ভাবস্থার শেষে জন্ম নেয় পুত্র সন্তান, নাম তার হয় কংস। রাক্ষসের ঔরসে জন্ম বলেই তিনি রাক্ষস স্বভাব প্রাপ্ত হয়েছিলেন। তাহলে তাহলে দেবকীর সাথে পুতনার কোনো সম্পর্ক নেই? বাবা বাবা তাহলে আমাকে কি বলেছিল? নাকি সবটা? আচ্ছা, আর একটু দেখি তো, বলে চঞ্চলা বইটাকে আরো বেশি করে ঘাঁটতে শুরু করে। সেইখানে স্পষ্ট লেখা রয়েছে, পুতনা রাক্ষসীকে কংস আদেশ দিয়েছিল সুন্দরী যুবতী মহিলার ছদ্মবেশে বিষাক্ত দুধ খাইয়ে কৃষ্ণকে হত্যা করেছিল সে, যদিও সবটাই ছিল তার পূর্বজন্মের অভিশাপের ফল। তাহলে আমার সাথে কেন কেন এমন হলো? চঞ্চলার মনে হতে থাকে, তার অন্তরাত্মা তাকে বলে, ছোটবেলায় একবার বাবার সাথে মেলায় গিয়েছিলাম পশ্চিম দিকে। ওখানে নাকি রাক্ষসী দেবীর পূজা হয়। কোলের মধ্যে বাচ্চা নিয়ে বসে থাকে মায়েরা। রাক্ষসীর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেখানে।
যাতে মাতৃত্ব প্রকাশিত হয় সেই রাক্ষসীর ভেতরে। তখন নিতান্তই ছোট, কিন্তু শরীরের ভার তখন থেকে এতই বাড়ন্ত যে পুরুষগুলো কেমন করে তাকাতো। তখন বাবা বলেছিল, শোন, মানবীর থেকে রাক্ষসী বেঁচে থাকার অভিপ্রায় বুঝলি? মানব দেহ ধারণ করলে এই সাপদের ছদ্মবেশে পুরুষগুলো হামলে পড়বে, তাই রাক্ষসী ভাববি নিজেকে, কেউ হামলাবে না। সেই থেকেই ছোট্ট চঞ্চলার মন ও মস্তিষ্কে ওই বিষক্রিয়ার প্রভাবটা পড়ে। স্বামী সুকোমল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় মারা গিয়েছিল, বৈদ্য পরে স্বীকার করেছিলেন। আর ছোট্ট ছোট্ট শিশু দুটো গরুর দুধের মধ্যে বিষাক্ত প্রতিক্রিয়ায় তারা মারা যায়, স্তনে মুখ দিয়ে নয় চঞ্চলার। কিন্তু চঞ্চলা আজও নিজেকে পুতনাই ভাবে, আর মাধবকে ভাবে শ্রীকৃষ্ণ। সে ছাড়া পুতনার মোক্ষ প্রাপ্তি হতো না যে। তাই সত্যি সত্যি ছোট্ট বোন মঙ্গলার ছেলেটাকে কোলে না পেলে চঞ্চলাও বোধহয় একটু একটু করে হারিয়ে যেত আধারের মধ্যে। কেমন লেগেছে আজকের নিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।